ইতিমধ্যেই ঘোষণা করা হলো ভারতীয় দলের টি-20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াড। তো 15 জনের স্কোয়াড অ্যানাউন্স করা হয়েছে এবং 4 জনকে রিজার্ভে রাখা হয়েছে। তো এই 15 সদস্যের দলে রয়েছে বেশ কিছু মেগা চেঞ্জ, যেগুলো হয়তো বা অনেক দর্শক এক্সপেক্ট করেছিল বা অনেকে করেনি। তার মধ্যে অন্যতম হচ্ছে শুভমান গিল, যাকে এখনকার জেনারেশনে প্রিন্স বলা হচ্ছে, প্রিন্স অফ দ্য ক্রিকেট, ইন্ডিয়ান ক্রিকেট, যার 2023 আইপিএলে 893 রান করেছিল যিনি। তো তাকে ড্রপ করানো হয়েছে। তার কারেন্ট যে ফর্ম, সেটা তিনি ডেঙ্গু থেকে যখন তিনি ওডিআই ওয়ার্ল্ড কাপে কামব্যাক করেছিলেন, তো সেখান থেকেই তাকে কিছুটা স্ট্রাগল করতে দেখা গেছে। যদিও 2023 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে তিনি 90 রানের একটি ইনিংস খেলেছিলেন, কিন্তু সেই ফর্মে তার যে আগের যে ফর্মটা, যেটা তিনি 2023 থেকে কন্টিনিউ করার চেষ্টা করছিলেন, তো সেই ফর্ম তিনি কন্টিনিউ রাখতে পারেননি। তো যার ফলস্বরূপ এই বছর আইপিএলেও তিনি ফর্মে নেই সেরকম, তো তিনি দল থেকে বাদ পড়লেন। সেকেন্ড, কেএল রাহুল, তো যিনি এর আগে দুটি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছিলেন, একটি 2021, একটি 2022। তো 2021 সালে যে মেন দুটি ম্যাচ ছিল এগেনস্ট পাকিস্তান এবং এগেনস্ট নিউজিল্যান্ড, তো সেই দুটি ম্যাচেই তিনি খেলতে পারেননি। এছাড়া আফগানিস্তান বলুন বা নামিবিয়া বলুন, তো তাদের সাথে ভালো খেলেছিলেন, তো যার ফলে তার অ্যাভারেজ 50 আপ ছিল, কিন্তু মেন টাইমে তাকে পাওয়া যায়নি। তারপর 2022 টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানেও যদি দেখেন আপনি, এগেনস্ট বাংলাদেশ তিনি ভালো ইনিংস খেলেছিলেন। এছাড়া আপনি পাকিস্তান ম্যাচটা বলুন, বা যে ম্যাচটা ইন্ডিয়া হেরে গেল সাউথ আফ্রিকার কাছে সিডনির মাঠে, তো সেখানে বলুন, প্রতিটা দরকারের টাইমে তিনি রান করতে পারেননি। এমনকি সেমিফাইনালে এগেনস্ট ইংল্যান্ড অ্যাডিলেডেও তিনি রান করতে পারেননি। তো যথাযথই তিনি দল থেকে বাদ পড়েছেন, এবং তার দল থেকে বাদ পড়ার আরো একটু অন্যতম কারণ হচ্ছে আইপিএল শুরুর আগেই বিসিসিআই এর তরফ থেকে জানানো হয়েছিল এলএসজি ম্যানেজমেন্টকে যে কেএল রাহুলকে মিডিল অর্ডারে খেলাতে, কারণ বিসিসিআই বা সিলেক্টরদের প্ল্যানে কেএল রাহুল ছিল, কিন্তু কেএল রাহুল তা করেনি বা ম্যানেজমেন্ট করেনি, তিনি ওপেনিং করেছে। তো এটা কনফার্মই ছিল যে রোহিতের সাথে কেএল রাহুল ওপেনিং করবে না, নয় বিরাট করবে, নাহলে যশস্বী জয়সওয়াল করবে। তো সেক্ষেত্রে তিনি দল থেকে বাদ পড়েছেন। তো দল থেকে বাদ পড়েছে রিঙ্কু সিং, তো এটা অবশ্যই বিসিসিআই তরফ থেকে একটি মস্ত বড় ভুল। এখানে কম্পিটিশনের ব্যাপার নেই, কিন্তু আপনি যদি এমএস ধোনির পর যদি ঠান্ডা মাথায় ম্যাচ ফিনিশ করার যদি কোনো লোক থাকে, সে হচ্ছে রিঙ্কু সিং। তার যদি আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসটা আপনি যদি দেখেন, টি-20 ক্রিকেটে তার অ্যাভারেজ 89, স্ট্রাইক রেট 176। তো তাকে ওয়েস্ট ইন্ডিজ আমেরিকাতে না নিয়ে যাওয়াটা, তাকে রিজার্ভে রাখা হয়েছে, কিন্তু তাকে 15 সদস্যের দলে না রাখাটা অবশ্যই একটি ভুল সিদ্ধান্ত। কারণ আমরা জানি আমেরিকাতে ছোট মাঠ হবে, হাই স্কোরিং ভেন্যু হবে, কিন্তু যখন সুপার 10-এর খেলা হবে ওয়েস্ট ইন্ডিজে, আপনি কখনো এক্সপেক্ট করতে পারবেন না যে বার্বাডোসে আপনি খেলছেন, অথচ সেখানে 240 রান হবে। তো সেখানে হবে না। তো সেখানে লাস্টে যে ফিনিশ করবে ম্যাচটা, তার ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জায়গাতে অবশ্যই এটা বিসিসিআইয়ের তরফ থেকে একটি ভুল সিদ্ধান্ত, যেখানে দলে 4টি স্পিনার রাখা হয়েছে, চাহাল, কুলদীপ, জাদেজা, আকসার। তো সেখানে রিঙ্কু একটা স্পট ডিজার্ভ অবশ্যই করতো। তো আরো বেশ কয়েকটি চমক হচ্ছে, শিবম দুবে প্রথমবারের জন্য টি-20 ওয়ার্ল্ড কাপ দলে সুযোগ পেল। চাহাল, তিনি 2022 টি-20 ওয়ার্ল্ড কাপ দলে সুযোগ পেয়েছিলেন, কিন্তু কোনো ম্যাচ খেলতে পারেননি। তো এই বছর তিনিও সুযোগ পেয়েছেন স্কোয়াডে, তো তিনি ম্যাচ খেলতে পারবেন কিনা সেটা ভবিষ্যৎই বলবে। কুলদীপ যাদব, তিনি প্রথমবারের জন্য টি-20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে জায়গা করে নিলেন, এবং যাকে নিয়ে গোটা ভারতীয় ক্রিকেট মহল তোলপাড় হয়ে যায়, সঞ্জু, যে তিনি নাকি তার যোগ্য সম্মান পান না, তো তিনি স্কোয়াডে রয়েছেন, এবং সম্ভবত তিনি ফার্স্ট চয়েস উইকেট কিপার হতে চলেছেন। আমরা যদি পুরো স্কোয়াড দেখি, পান্ত রয়েছে, কিন্তু ম্যানেজমেন্ট যদি প্রপার কম্বিনেশন মেনটেন করতে চায়, তাহলে অবশ্যই হয়তো সঞ্জুই থেকে শুরু করবে প্রথম ম্যাচ। তো এক নজরে আমরা আগে স্কোয়াডটা দেখে নিই। রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জাদেজা, বুমরা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, চাহাল, সঞ্জু, আকসার প্যাটেল। এবং ট্রাভেলিং রিজার্ভ হিসেবে 4 জনের নাম ঘোষণা করা হয়েছে, রিঙ্কু সিং, শুভমান গিল, খালিল আহমেদ এবং আবেশ খান। তো এখানে অনেকেই হয়তো বলবে যে হার্দিক পান্ডিয়া তো ফর্মে নেই, তো কিন্তু এটা তাদের ভুল ধারণা। হার্দিক পান্ডিয়া আইপিএলে ফর্মে থাকুক না থাকুক, তাকে ছাড়া এখন ভারতীয় দল চলবে না। আপনি শিবম দুবের একটা আইপিএল এর পারফরমেন্সকে বেস করে আপনি তাকে 5th বোলিং অপশন হিসেবে আপনি ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে পারেন না। তিনি এই বছর আইপিএলে বোলিংও করেননি, কিন্তু ভারতীয় দল যতবার
খাদের কিনারাতে গেছে, সেখান থেকে তাদেরকে তুলেছে বিরাট কোহলি, এবং যেখানে বিরাট কোহলিও ফেল করে গেছে সেই রকম ম্যাচে কিন্তু একা লড়ে গেছে হার্দিক পান্ডিয়া। তো যারা রেগুলারলি ক্রিকেট ফলো করেন তারা এটা অবশ্যই জানবেন। তার কারণ 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল সবাই হেরে আউট হয়ে গেছিল, কিন্তু শেষ অবধি লড়ে গেছিল হার্দিক পান্ডিয়া। যদিও ফাইনাল ইন্ডিয়া হেরে গেছিল, কিন্তু তাও একটা সম্মানজনক জায়গাতে পান্ডিয়া নিয়ে গেছিল। তারপর ধরুন 2022 এশিয়া কাপ এগেনস্ট পাকিস্তান, লাস্ট ওভারে মোহাম্মদ নওয়াজের বলে যে 6টি তিনি মিড উইকেটে মেরেছিল সেটা বলুন, বা 2022 যে ইতিহাসের সেরা ম্যাচটি ইন্ডিয়া পাকিস্তান মেলবর্নে, তো সেখানে বিরাটের সাথে তার পার্টনারশিপ বলুন, বা 2023 এশিয়া কাপ ওডিআই এশিয়া কাপ যেখানে সবাই আউট হয়ে গেছিল, সেখানে ঈশান কিষানের সাথে তার পার্টনারশিপটা বলুন। প্রতিটা ভাইটাল মোমেন্টে তিনি কিন্তু দেশের হয়ে তার কন্ট্রিবিউশন রয়েছে। তো তার স্পটটি অবশ্যই সঠিক সিদ্ধান্ত। এখানে অবশ্যই প্রশ্ন থাকবে যে শিবম দুবে, তাকে অনেক এক্সপেকটেশন নিয়ে তাকে দলে রাখা হয়েছে, তিনি কতটা ভালো পারফরমেন্স দিতে পারবেন। এবং ওপেনিংয়ে সম্ভবত রোহিতের সাথে জয়সওয়ালই ওপেনিং করবে। তো জয়সওয়াল প্রথমবারের জন্য টি20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে জায়গা করে নিল, তো আমরা সকলে আশা করব তিনি ভালো খেলবেন। তো এখানে অবশ্যই একটি সিদ্ধান্ত, সেটা হচ্ছে মোহাম্মদ সিরাজ, তাকে দলে নেওয়া হয়েছে। তো টি20 ক্রিকেটে তার কোনো কন্ট্রিবিউশন নেই, আমি বারবার বলেছি। তার ইন্ডিয়ান ক্রিকেটে তার কন্ট্রিবিউশন শুরু হয় 2020-21 যে বিজিটি, যেটা অস্ট্রেলিয়ার মাটিতে 2-1 জিতেছিল টিম ইন্ডিয়া, সেখান থেকে তার টেস্ট ইতিহাসে তার যাত্রা শুরু হয় টেস্ট ক্রিকেটে। তারপর যখন 2022 ওডিআই সিরিজ, যেটা ইন্ডিয়া ইংল্যান্ড ছিল, যেখানে লর্ডসের মাঠে যখন বুমরার ব্যাক ইঞ্জুরিটা হয়েছিল, তারপর থেকে সিরাজ নিয়মিতভাবে বোলিং করা শুরু করে এবং মোহাম্মদ শামির সাথে নিউ বলে তিনি বল করা শুরু করেন। তো সেখান থেকে তার ওয়ানডে ক্রিকেটে তিনি একটা যে বেঞ্চমার্ক ক্রিয়েট করতে পেরেছেন। কিন্তু আপনি যদি টি20 ক্রিকেট বলেন, সেখানে কিন্তু তার কোনো কন্ট্রিবিউশন নেই। দেশের হয়ে তিনি খুব টি20 ম্যাচ খেলেননি, এবং আইপিএলে 14টা ম্যাচ থাকে সিজনে, তার মধ্যে 2-3টে ম্যাচে ওপেনিং স্পেলে ভালো বোলিং করলো। তার মানে এটা কখনোই নয় যে তিনি ভালো বোলার। ভালো বোলার সেই হবে যে অপোনেন্ট 220 করলেও তার ইকোনমি থাকবে 6 বা 7, যেখানে তার ইকোনমি 10-এর ওপরে। অবশ্যই 2-1 ম্যাচে তিনি ভালো বোলিং করেছেন, কিন্তু যে তিনি যে স্ট্রাইক বোলার, ওপেনিং স্পেলে তিনি যদি উইকেট দিতে না পারেন, উইকেট না তুলতে পারলে অপোনেন্টকে প্রেশার দেওয়া যাবে না। তো সেই জায়গাতে হয়তো বা ম্যানেজমেন্ট সিরাজকে বসিয়ে সেই জায়গায় রিঙ্কুকে নিতে পারত, কারণ ওয়েস্ট ইন্ডিজে খেলা সম্ভবত বুমরার সাথে আর্শদীপই কন্টিনিউ করবে, আর থার্ড পেস বোলার হিসেবে থাকবে পান্ডিয়া। এবং দল যদি চায় তাহলে শিবম দুবেকে যদি ফার্স্ট 11-এ তিনি থাকেন, তাহলে সেখানে এই ফাস্ট বোলার থাকবে 4 জন। তো সেখানে কোনো জায়গা নেই, কারণ বাকি স্পিনার রাখতে হবে। জাদেজা থাকবে, কুলদীপ থাকবে কনফার্ম। এবার যদি সেরকম কন্ডিশন হয় তাহলে হয়তো চাহালকেও আমরা দেখতে পারি, কুলচা জুটিকে আবার 2019 ওডিআই ওয়ার্ল্ড কাপের পর আবার কোনো আইসিসি টুর্নামেন্টে আমরা দেখতে চলেছি। তো কিরাম হবে ফার্স্ট 11 সেসব নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন, তো তার সমস্ত উত্তর আমরা আগামী দিনে পেয়ে যাব। এবং এই স্কোয়াড নিয়ে আপনাদের কি বক্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখনকার মতো এতটাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।